আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের বিজ্ঞান বইয়ের ৭ম অভিজ্ঞতা রাসায়নিক বন্ধন নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। ক্লিয়ার? তোমাদের বিজ্ঞান বইয়ের ৭ম অভিজ্ঞতা বা অধ্যায় তোমরা যেটাই বলো, তার রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। এবং এই রাসায়নিক বন্ধনটা সত্যিকার অর্থে একজন এইচএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার্থী বলো বা এইচএসসি সেক্টরেও এই রাসায়নিক বন্ধনটাকে আরেকটু এক্সপান্ড করা হয়েছে এবং এটা আসলে বলতে গেলে প্রাণের পরবর্তী, অর্থাৎ রসায়নের প্রাণ হচ্ছে পর্যায় সারণী, পর্যায় সারণীর পরবর্তী যে প্রাণ সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনটা। আচ্ছা, এখানে যে বন্ধন, বন্ধন শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। ক্লিয়ার? আমরা এই রাসায়নিক বন্ধনে যে যে টপিকসগুলো আলোচনা করব সবগুলো আমরা এখানে লিখে দিয়েছি। সো আমরা একটা একটা আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি? এই যে দেখো যোজ্যতা ইলেকট্রন, এই যে যোজ্যতা ইলেকট্রনটা হচ্ছে কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। বা কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তবে এর পরবর্তী যে কাহিনীটা সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বেশিরভাগ ক্ষেত্রে কোন একটা মৌলের যোজনী প্রদর্শন করে। যেমন আমরা যদি একটু দেখি যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা ওর সিস্টেমটা দেখাচ্ছি এখানে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে 8টা এবং সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন। এবং তোমরা যদি লক্ষ্য করে দেখবা এই সোডিয়ামের যোজনী কিন্তু এক, প্রায় 60 থেকে 70% যোজনী তুমি এই যোজ্যতা ইলেকট্রন থেকে বের করতে পারবা। আবার আমরা যদি ক্লোরিনেরটা দেখি, তুমি একটু দেখো তো ক্লোরিন স্যার প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে 8টা এবং পরবর্তী সর্বশেষ শক্তি স্তরে 7টা। দ্যাট মিনস তার যোজ্যতা ইলেকট্রন 7। কিন্তু তুমি যদি তার যোজনী আইডেন্টিফাই করতে চাও তাহলে অবভিয়াসলি 8 থেকে বিয়োগ দিতে হবে। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝলাম? কোন একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। ক্লিয়ার? এবং আমরা এরপরে এটাও লিখে দিব যে যোজ্যতা ইলেকট্রন বেশিরভাগ ক্ষেত্রে কোন একটা মৌলের যোজনী প্রদর্শন করে। কিভাবে? যদি তোমার যোজ্যতা ইলেকট্রন যদি তোমার যোজ্যতা ইলেকট্রন 1 হয় তাহলে সেক্ষেত্রে তার যোজনী কত হবে? অবভিয়াসলি ওই মৌলের যোজনী 1 হওয়ার কথা। যদি দেখো যোজ্যতা ইলেকট্রন 2 তাহলে ওই মৌলের যোজনী অবভিয়াসলি 2 হওয়ার কথা। যদি দেখো যোজ্যতা ইলেকট্রন 3 তাহলে ওই মৌলের যোজনী অবভিয়াসলি 3 হওয়ার কথা। এরপর আমি 4টাকে একটু স্কিপ রাখলাম কারণ 4টা হচ্ছে তার বিহেভিয়ার এত বেশি ভালো না। যদি যোজ্যতা ইলেকট্রন 5 হয় তাহলে সেক্ষেত্রে ওই মৌলের যোজনী হবে 8 - 5, দ্যাট মিনস 3। যদি যোজ্যতা ইলেকট্রন 6 হয় তাহলে ওই মৌলের যোজনী হবে 8 - 6, দ্যাট মিনস 2। যদি যোজ্যতা ইলেকট্রন 7 হয় তাহলে সেক্ষেত্রে ওই মৌলের যোজনী হচ্ছে 8 - 7, দ্যাট মিনস 1। আর যদি যোজ্যতা ইলেকট্রন 8 হয় তাহলে সেক্ষেত্রে তার যোজনী 0, যেমন নিষ্ক্রিয় গ্যাস। আমি এখানে 4 এর বিহেভিয়ারটা আসলে এখানে আলোচনা করিনি কারণ 4 এরটা এখানে আমি সিলেবাসের বাইরে রেখেছি কারণ তার বিহেভিয়ার নিয়ে একটু প্রবলেম আছে। সো তোমরা একটু যদি দেখো তাহলে এই যে যোজনী 1 এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 1 নং গ্রুপের মৌলগুলা, আর এখানে হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌলগুলা। ক্লিয়ার? এরপর যোজনী 2 এটা হচ্ছে স্যার 2 নং গ্রুপের মৌলগুলা এবং এটা হচ্ছে তোমার 16 নং গ্রুপের মৌলগুলা। আর যোজনী 3 এটা হচ্ছে স্যার 3 নাম্বার বা 13 নাম্বার গ্রুপের মৌলগুলা। আর এরা হচ্ছে তোমার 15 নাম্বার গ্রুপের মৌলগুলা, যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা করে ইলেকট্রন থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে তুমি 60 থেকে 70% মৌলের যোজনী সহজে আইডেন্টিফাই করতে পারবা। দেখি বিষয়টা কে কে বুঝছো? সাউন্ড ক্লিয়ার? থ্যাংক ইউ। রংপুর থেকে লাইভে যুক্ত হয়েছো, থ্যাংক ইউ, ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, থ্যাংক ইউ। ঢাকা থেকে স্যার, ওকে। যোজ্যতা ইলেকট্রন বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলবো? কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। ক্লিয়ার? আর যোজ্যতা ইলেকট্রন বেশিরভাগ ক্ষেত্রে কোনো মৌলের যোজনী প্রদর্শন করে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলেছি যদি তোমার যোজ্যতা ইলেকট্রন 1 হয় তাহলে তার যোজনী 1, 2 হলে তার যোজনী 2, 3 হলে তার যোজনী 3। যদি 5, 6, 7 হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবার 8 থেকে বিয়োগ করে তার যোজনীটা আইডেন্টিফাই করা হয়। ওকে, সো সেই হিসেবে আমরা দিলাম যোজনী 1 বেশিরভাগ ক্ষেত্রে কারা প্রদর্শন করে? যোজনী 1 প্রদর্শন করে বেশিরভাগ ক্ষেত্রে এই পেরিয়ডিক টেবলের
যোজনী 1 প্রদর্শন করে এই 1 নাম্বার গ্রুপ এবং এই 17 নাম্বার গ্রুপ। ক্লিয়ার? আর যোজনী 2 প্রদর্শন করে এই 2 নাম্বার গ্রুপ আর 16 নাম্বার গ্রুপ। যোজনী 3 কারা প্রদর্শন করে এই 13 নাম্বার এবং 15 নাম্বার। আমি কিন্তু 14 নাম্বার গ্রুপ নিয়ে কোনো কিছু বলি নাই এবং এটা নিয়ে আমি এখন আলোচনা করিনি। আর তাছাড়া আমাদের সমস্ত আলোচনা থাকবে আজকের এই 1 থেকে 30 অর্থাৎ জিঙ্ক পর্যন্ত। জিঙ্কের বাইরে আমরা যাব না, কারণ এর বাইরে যাওয়ার সামর্থ্য আমাদের এই মুহূর্তে নেই। ক্লাস 9 এর একটা স্টুডেন্টের 30টা মৌলের বাইরে যাওয়ার সামর্থ্য আসলে থাকাটা যৌক্তিক নয়। তাহলে বুঝতে পেরেছো? এবার আসলে আমরা আরেকটা মৌল নিয়ে একটু আইডেন্টিফাই করি। যেমন আমি এখানে ফসফরাস নিয়ে আলোচনা করব। এই যে দেখো, ফসফরাস 15, প্রথম শক্তি স্তরে 2, পরবর্তী শক্তি স্তরে 8 এবং সর্বশেষ শক্তি স্তরে 5। সো আমরা এখান থেকে কি বুঝলাম? তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, বাট যোজনীটা যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে যেহেতু 5 থেকে বেশি, 4 থেকে বেশি হলে মূলত সেটা তার যোজনী 8 থেকে বিয়োগ হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি এই যে 14 নম্বর গ্রুপের এই মৌলগুলোর ক্ষেত্রে আপনি কোনো কিছু বলছেন না কেন? যেমন এই যে কার্বন রয়েছে, সিলিকন রয়েছে, আরে বাবা এগুলার যোজনীগুলো হচ্ছে সবচেয়ে ঝামেলা। এখানে আবার সালফারও আছে, এগুলো হচ্ছে বলা হয় 420। স্যার কেন 420 বলেছেন? এই যে কার্বন, সিলিকন, সালফার, এগুলা 420 এদের যোজনীগুলা বা কাহিনীগুলা, কারণ এদের একাধিক যোজনী বিদ্যমান রয়েছে। আমরা সেটা নিয়ে একটু পর আলোচনা করব, তখন তোমরা সেখানে বুঝতে পারবা কেন আমি এদেরকে আউট অফ সিলেবাসের বাইরে রেখেছি। তাহলে যোজ্যতা ইলেকট্রন বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা যেই টপিকসটাতে যাব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের পরবর্তী যোজনীতে। অবভিয়াসলি আমরা যাব, তাই না? এখানে দেখো, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1 এবং তার যোজনীয় 1। অক্সিজেনের ক্ষেত্রে একটু হোল্ড করো তো। এই ক্যামেরার ফোকাস ঠিক রয়েছে? এবার দেখো, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1 এবং তার যোজনীয় কিন্তু 1। বাট অক্সিজেনের ক্ষেত্রে দেখো, তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে স্যার 6টা। শেষ কক্ষপথে 6টা আছে, লাল মার্ক করে দেওয়া আছে। কিন্তু তুমি যদি তার যোজনী আইডেন্টিফাই করতে চাও, তাহলে অবভিয়াসলি 8 থেকে বিয়োগ করতে হবে এবং তার যোজনী হচ্ছে 2। এভাবে দেখো, এই যে দেখো, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1, ক্লিয়ার। লিথিয়ামেরটাও 1, অক্সিজেনেরটা 6, ফ্লোরিনটা 7, সবগুলো দেওয়া আছে। তো তুমি যদি যোজনী আইডেন্টিফাই করতে চাও, এটা যোজনী 1 1, এটা হবে 2 আর এটা হবে 1, এভাবে। এই যে দেখো, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। যোজ্যতা ইলেকট্রনের প্রেক্ষিতে এখানে কয়েকটা দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিবা যে যোজ্যতা ইলেকট্রন কত। এই যে এরা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ওকে, এবার আসো যোজনী। যোজনী জিনিসটা কি? যোজনী এবং যোজ্যতা, যোজনীর সংখ্যাটা প্রায় 3টা ওয়েতে দেওয়া যাবে। এর মধ্যে যেটা আমরা বেস্ট, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, কোন মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা পাওয়ার, এটাকে বলা হবে যোজনী। যেমন এখানে তোমরা অনেকে যুক্ত রয়েছে, আমি এখান থেকে 2টা এক্সাম্পল দিচ্ছি। স্যার ক্লাস 8 এর বিজ্ঞান বিষয়ে রিভিশন ক্লাস দিলে ভালো হয়। এটা নেক্সট উইকে, ক্লাস 8 নেক্সট উইকে, ক্লাস 9 একটা সপ্তাহ, ক্লাস 9 আরেকটা সপ্তাহ। সাকিব আল হাসান, থ্যাংক ইউ। সবাইকে জানিয়ে দাও ক্লাস 8 এ যারা রয়েছে তাদেরকে। সো ক্লাস 8 এটা হচ্ছে নেক্সট উইকে। আমি জানা থেকে না, আমি বাসা বুঝিনি কথাটা। আচ্ছা ওকে, এখানে যারা যুক্ত রয়েছে, যেমন আমি 2 জনের নাম উল্লেখ করছি। একটা হচ্ছে তামিম আল রাজি ও সৈয়দপুর থেকে। তামিম আল রাজির সাথে আমি এখানে সাজিদ খন্দকারের সাথে কম্পেয়ার করছি। মনে করো তামিমের একটা মৌল, সাজিদের একটা মৌল, সরি তামিম মৌলের একটা পরমাণু, সাজিদ মৌলের একটা পরমাণু। এটা হচ্ছে তামিমের পরমাণু এবং এটা হচ্ছে সাজিদের পরমাণু। এই 2টা পরমাণু যে একসাথে যুক্ত হবে, এই যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলা হবে যোজনী বা ব্যালেন্সি। ক্লিয়ার? স্যার আমি অন্য ভাবে বলবো, আমার এই সংখ্যাটা ভালো লাগছে না, আমি আরেকটু ব্রিফ ভাবে বলতে চাই। সো বলতে পারো, নো প্রবলেম। তাহলে লিখতে পারো যোজনী বা ব্যালেন্সি। এই জিনিসটা কিভাবে তোমরা বুঝবা? যোজনী, কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে তাকে ওই মৌলের যোজনী বলে। স্যার সবসময় কি হাইড্রোজেন হবে? এই প্রশ্নটা আমাকে ক্লাস 8 এর একজন স্টুডেন্ট করেছিল। না, এখানে সবসময় হাইড্রোজেন হবে না। তোমাদের বইতে হাইড্রোজেন শব্দটা উল্লেখ আছে বলে তুমি যে এখানে সবসময় হাইড্রোজেন দিবা তা কিন্তু নয়। কারণ এখানে একযোজি যে কোনো মৌলকে তুমি রাখতে পারো। এখন একযোজি মৌলগুলো আমরা কেমনে বুঝবো?
স্যার যৌজনের একটা চার্ট আমি বিভিন্ন সময় তোমাদেরকে দিয়েছি, যৌজনের চার্টটা আসলে ক্লাস 8-এ পড়েছিলাম, সো তারপর আমি এখানে দিচ্ছি। এই যে একযোজী কতগুলো মৌল আছে, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবগুলো তোমরা দিতে পারো। তাহলে আমরা কি বলতে পারি? কোন মৌলের একটা পরমাণু একযোজী যে কোনো মৌলের যতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে। তবে এটা বলাটা সবচেয়ে বেশি সহজ, কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে তাকে ওই মৌলের যোজনী বলে। যেমন আমি একটা সংকেত লিখলাম CH4, তার মানে এখানে কার্বনের একটা পরমাণু কতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে? 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে। তাই তো এর গঠনটা এরকম হয়ে যায়। এটা আপাতত ক্লাস 9-10 একজন স্টুডেন্ট এভাবেই মূলত এই মিথেনটাকে গাঠনিক সংকেত আকারে প্রকাশ করে, কিন্তু অ্যাকচুয়ালি এই মিথেনের গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, এরকম, এবং এটাকে বলা হয় চতুষ্ফলকীয়। তোমরা যখন এসএসসি লেভেলে যাবা তোমাদেরকে অবভিয়াসলি এটা ইউজ করতে হবে, এবং এখানে বন্ধন গুণের একটা ব্যাপার স্যাপার আছে। তবে আপাতত আমরা ক্লাস 9-10টাকে এইভাবে পার করে দিতে পারবো, এবং এই ক্লাস 9-10 আমরা যে কয়েকটা বিষয় শিখবো এর মধ্যে কিছু কিছু আমাদের ভুল ত্রুটি থাকবেই, স্বাভাবিক। এগুলো পরবর্তীতে যখন আমরা এসএসসি লেভেলে যাব তখন আমাদের সংশোধন হয়ে যাবে। এরপর দেখো আমরা এখানে আরেকটা দিচ্ছি, মিথেনের পর অ্যামোনিয়াকে দিচ্ছি। অ্যামোনিয়াম এখানে নাইট্রোজেনের একটা পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, সেজন্য নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। এবং এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গঠন করেছে, এর গঠনটা হচ্ছে স্যার পিরামিড আকৃতির, পিরামিডের মতো। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো? কোন মৌলের একটা পরমাণু অন্য একটা মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে যোজনী বলে, অথবা কোন মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে তাকে ওই মৌলের যোজনী বলে। তবে এখানে হাইড্রোজেন পরমাণু যে থাকতে হবে তা কিন্তু নয়, এই জায়গায় তুমি একযোজী যে কোনো একটা মৌল ইউজ করতে পারো। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো। এখানে কি লিখছে দেখো, কোন ধাতব মৌলের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা আর অধাতব মৌলের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যাকে ইলেকট্রন বিজোড় সংখ্যাকে যোজনী বলে। এটাও তুমি দিতে পারো, নো প্রবলেম, এটাও সহজ রয়েছে। ক্লিয়ার? এই যে অক্সিজেন, অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস আমরা যদি উপশক্তি স্তর মডেলটা বা অরবিটাল মডেলটা দেখি 1:2:2p6, বাট এই phi6 কে যদি আমি একটু ভাঙার চেষ্টা করি, এখানে একটা হবে px, py এবং আরেকটা হচ্ছে pz। সো এখানে 1 1 1 দিলাম, তাও হচ্ছে না। ও 2sp4 হবে, এটা phi6 কেন লিখলাম আমি? p4 হবে, সরি। তাহলে 4টা তারপর আসছে না, তাহলে আমরা এই 1 এর পরিবর্তে এখানে আরেকটা যোগ করে দিই, তাহলে 2 করে দিই, এই যে 2। তার মানে এখন বিজোড় কয়টা রয়েছে দেখো তো, এই যে স্যার, তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এভাবেও তুমি আইডেন্টিফাই করতে পারো। অথবা আমি তোমাদেরকে যেটা সহজে দিয়েছি সেটা করার চেষ্টা করো। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি ওল্ড সিস্টেমে করার চেষ্টা করি, প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে 6টা। সো অক্সিজেনের যোজনী হবে 6টা বিয়োগ করে দাও, দ্যাট মিনস অক্সিজেনের যোজনী হবে 2। একদম সহজ, এর চেয়ে সহজভাবে আর বোঝানো সম্ভব না। এই যে দেখো যোজনী HCl, এখানে একটা হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। এই যে পানি, এখানে দেখো অক্সিজেনের একটা পরমাণু হাইড্রোজেনের 2টা পরমাণুর সাথে যুক্ত হয়েছে। ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়ামের একটি পরমাণু অক্সিজেনের একটা পরমাণুর সাথে যুক্ত হয়েছে। NaCl, এখানে সোডিয়ামের একটা পরমাণু ক্লোরিনের একটা পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে বুঝতে পেরেছো? সো এই যোজনীর চার্টটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে। বাই এনি প্রসেস তোমাকে মাথায় রাখতে হবে। তবে তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা পারো তুমি সহজে কিন্তু এই যোজনীগুলো আইডেন্টিফাই করতে পারবা। যেমন আমি তোমাকে একটু করে দেখাচ্ছি, এই যে দেখো স্যার, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, তার যোজনী 1। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টা। সো 8 থেকে 7 বিয়োগ করো, তাদের যোজনী 1। এবার আসো অক্সিজেন, এই সালফার এবং কার্বন, এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এরা হচ্ছে 420। এই যে কার্বন সালফার, এদের পরিবর্তনশীল যোজনী রয়েছে, যেমন একাধিক যোজনী 2 4 6। আচ্ছা যাই হোক, আসছে যখন আমরা একটু করে আলোচনা করে ফেলি। অক্সিজেন এবং সালফার নিয়ে বলি। অক্সিজেন এবং সালফার এদের সর্বশেষ শক্তি স্তরে 6টা করে ইলেকট্রন থাকে। সো 8 থেকে 6 বিয়োগ করো, যোজনী 2। নাইট্রোজেন, ফসফরাস, এদের সর্বশেষ শক্তি স্তরে 5টা করে ইলেকট্রন আছে। সো 8 থেকে 5 কে বিয়োগ করো, এদের যোজনী হচ্ছে স্যার 3। আশা করি সবগুলো বুঝতে পেরেছো। আবার এখানে দেখো কার্বন, কার্বনের ক্ষেত্রে দেখো তার সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। সো 8 থেকে 4 কে বিয়োগ করলে এর যোজনী 4। তারপর আমি কার্বন এবং সালফার নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ কার্বন সালফার এরা হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে 2 4 6, এদের যোজনী একটু কষ্ট করে মুখস্থ রাখবা। এখানে আসো সোডিয়াম, পটাশিয়াম।
সিলভার, এদের সর্বশেষ শক্তি স্তর একটা করে ইলেকট্রন, সো এদের যোজনী হচ্ছে 1। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে স্যার জিঙ্ক, এদের সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন, সো তাদের যোজনী 2। এরপর আসো অ্যালুমিনিয়াম, এদের সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম আছে আর একটা বোরনও আছে, সো এদের যোজনী হচ্ছে 3। আমি বাকিগুলো আলোচনা করি নাই, এখনো করব, বাকিগুলো করবো না যে তা নয়, অবশ্যই করবো। এরপর যৌগমূলক নিয়ে কিছু কথা এখনো বলি নাই, সো যৌগমূলক নিয়ে যখন বলবো তখন সেটা নিয়ে আলোচনা করব। এবার আসো এর ভিতরে আমি যে পয়েন্টগুলো আলোচনা করি নাই, যে কপার আস, আবার কপারের একটা ইক আছে, সবসময় মনে রাখবা আস, আস মানে হচ্ছে কম, আস মানে হচ্ছে ছোট, আর ইক মানে হচ্ছে বড়। এটা সবসময় মনে রাখবা, ইক মানে হচ্ছে বড়টা। ক্লিয়ার? তাহলে কপারের আস এটা হবে যোজনী 1, কপারের ইক যোজনী 2। একইভাবে আয়রনের ক্ষেত্রে দেখো, আয়রনের একটা আস আছে, আবার আয়রনের একটা ইক আছে। আয়রনের আস হলে যোজনী 2, ইক হলে যোজনী 3। এরপরে এখানে আছে টিন এবং লেড, এই দুইটার আস 2 করে, আর টিন এবং লেডের ইক এগুলা যোজনী 4 করে করে। ক্লিয়ার? সো আমি এর মধ্যে কিছু যৌগ তোমাদেরকে দেখাচ্ছি, আপাতত যৌগমূলক বা রেডিক্যাল আমি যাচ্ছি না, কারণ যৌগমূলক বা রেডিক্যালের বিষয়টা অন্য লেভেল। সো আসো, আস এবং ইকের কথা মনে আছে? সো দেখো শিক্ষার্থীরা, এই যে CuCl, ক্লিয়ার? CuCl, এখানে আমরা জানি যে কপারের যোজনী, ক্লোরিনের যোজনী সবসময় 1 দিয়ে দিলাম, CuCl দিয়ে দিলাম। এখানে আমরা কপারের যোজনী 1 কে ইউজ করলাম, আর এখানে 2 কে ইউজ করলাম। 1 থাকলে সেগুলো দিলেও ওয়েলকাম, আর না দিলে মোস্ট ওয়েলকাম। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে যৌগটা, এটাকে সরাসরি CuCl দিয়ে প্রকাশ করতে পারি, আর এটাকে CuCl2 দিয়ে প্রকাশ করতে পারি। এখন বলো তো এর উচ্চারণটা কিরকম হবে আর এর উচ্চারণটা কিরকম হবে, একটু কমেন্ট সেকশনে খুব দ্রুত বলো দেখি, এর উচ্চারণটা কি হবে, একটু কমেন্ট সেকশনে খুব দ্রুত বলো দেখি, কে বলতে পারো? খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত বলে দাও। উচ্চারণটা কিরকম হবে, যৌগের উচ্চারণটা কিরকম হবে, খুব দ্রুত বলে দাও। এ লাইভ দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে? স্যার বাড়িতে এসে করাইছিল। ওকে, থ্যাংক ইউ। এগুলো আমার মুখস্থ আছে, থ্যাংক ইউ। মুখস্থ, মৌলগুলো মুখস্থ নাই, থাকতে হবে যে কোনো উপায়, বাই এনি প্রসেস তোমার মনে রাখতে হবে। কোনটা বোঝো নাই? স্যার পারমাণবিক সংখ্যা মনে থাকে না বিদায় ইলেকট্রন বিন্যাস পারি না। কেন? পারমাণবিক সংখ্যা মনে থাকতে হবে তো, 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, এবং তারপরে 21 থেকে 30 পর্যন্ত, এগুলো তো মনে থাকতেই হবে স্যার। মৌলগুলো আরেকবার দেখান, মৌলগুলো আরেকবার স্যার গাইড থেকে পড়ান, তাহলে গাইডের প্রশ্ন বুঝতে সহজ হবে। ও তাই নাকি? আগে তুমি যদি এই টপিক্সটা না বোঝো, তাহলে তুমি গাইড থেকে কিভাবে বুঝবা? আগে তোমাকে এই অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া তোমাকে থাকতে হবে। আচ্ছা, আমি যৌগগুলোকে আবার দেখাচ্ছি। এই যে দেখো, একটা হচ্ছে CuCl আর একটা হচ্ছে CuCl2। এই দুইটার গঠন একটু কষ্ট করে আমাকে বলো তো, সরি, এই দুইটার নামকরণগুলো একটু বলো তো। আমি আমি একটা কাজ করি, লাইভটাকে আমি আসলে শেয়ার করি নাই সত্যি বলতে, তোমরা একটু তাড়াতাড়ি বলো। দেখি কে পারছো, কুইক, কে পারছো? কিউপ্রাস ক্লোরাইড, মুনতাহা, থ্যাংক ইউ। কপার ক্লোরাইড কখনো হয় না। এখানে কপার উচ্চারণ 2 ধরনের। আমার কাছে ভর্তি হবে কিভাবে? হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ, গ্রুপ, এবং এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা। কিউপ্রাস ক্লোরাইড, থ্যাংক ইউ। কিউপ্রিস ক্লোরাইড কখনো হয় না। এই তো এগুলো হচ্ছে তোমাদের। স্যার আমি নিউ, কখন কিভাবে ক্লাস করেন? প্রতিদিন রাত 8টায়। তবে হ্যাঁ, কিছু ভাগ রয়েছে, কিছুদিন ক্লাস 8 এর জন্য, কিছুদিন ক্লাস 9 এর জন্য। কপার ক্লোরাইডস নো হচ্ছে না। এই যে দেখো, এখানে আমাকে বুঝতে হবে, এখানে যেহেতু কপারের যোজনী 1, সো কপারের যোজনী 1 হলে কি উচ্চারিত হয়? আস উচ্চারিত হয়। সেজন্য আমাকে এটাকে উচ্চারণ করতে হবে।
কিউপ্রাস, এটাকে বলা হবে কিউপ্রাস ক্লোরাইড। ফ্লোরিন দিলে ফ্লোরাইড, ব্রোমিন দিলে ব্রোমাইড, আয়োডিন দিলে আয়োডাইড। আর এখানে যেহেতু কপারের যোজনী 2, সো উচ্চারণটা হবে কিউপ্রিক, কিউপ্রিক, কিউপ্রিক ক্লোরাইড। বুঝতে পেরেছো? সেম ফেরাস, আমি ক্লোরিন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হয়। ক্লোরিনের যোজনী সবসময় 1, সো এটা না দিলেও চলবে। কিন্তু আমি প্রথমটাতে দিচ্ছি ফেরাস এর যোজনী 2, আর লাস্টেরটাতে দিচ্ছি ফেরাসের যোজনী 3। সো আমাকে একটু কষ্ট করে বলো এই যৌগগুলোর নামকরণ কিরকম হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফেরাসের আয়রনের যোজনী 2 হলে এটা আস উচ্চারিত হয়, আর আয়রনের যোজনী 3 হলে এটা ইক উচ্চারিত হয়। খুব দ্রুত একটু জানিয়ে দাও দেখি এদের উচ্চারণটা কিরকম হবে। কুইক কুইক কুইক। এমডি হোসাইন, তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, লাইভটাকে একটু শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইভটাকে একটু শেয়ার করে দাও। অষ্টম শ্রেণীর ক্লাস আগামী সপ্তাহে, অষ্টম শ্রেণীর ক্লাস আগামী সপ্তাহে। ফেরাস ক্লোরাইড কোনটা বলো জিহাদ, ফেরাস ক্লোরাইড কোনটা বলো। ফেরিস ক্লোরাইড কখনো হয় না, মন্দাহা ঠিক করে বলো। ফ্লোরিন ক্লোরিক, এগুলা কি বলো? ফ্লোরিন ক্লোরারিক, নো 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 নো। বুঝি নাই, আবার এটা বোঝান প্লিজ। ওকে বোঝাচ্ছি, থ্যাংক ইউ। ফেরাস ক্লোরাইড এন্ড ফেরিক ক্লোরাইড, রাদিয়ানুসু, রাদিয়ানুসু, থ্যাংক ইউ, তোমারটা হয়েছে। এখানে যেহেতু আয়রনের যোজনী 2, সো আস উচ্চারিত হবে, সেজন্য এটা হবে ফেরাস ক্লোরাইড। আমি লিখে নেই আর কি। এখানে যেহেতু আয়রনের যোজনী 3, সো এটা হবে ফেরিক ক্লোরাইড, ফেরিক, ফেরিক ক্লোরাইড। বুঝতে পেরেছো? তোমাকে যৌগ দেখেই বুঝে নিতে হবে এখানে আয়রনের যোজনী কত আর এখানে আয়রনের যোজনী কত। তবে এটা মাথায় রাখবা, ছোটটা সবসময় আজ উচ্চারিত হয় আর বড়টা সবসময় ইক উচ্চারিত হয়। এবার আরো দুটা দিচ্ছি, আরো দুইটা দেখি এগুলো কে পারে। টিন, টিনের সাথে সেম ক্লোরিনকে দিচ্ছি, এখানেও দিলাম। তবে প্রথমটাতে টিনের যোজনী 2 দিলাম, আর পরেরটাতে টিনের যোজনী 4 দিলাম। দেখি বলো এগুলার নামকরণ কিরকম হবে, এগুলাকে কিভাবে উচ্চারিত হবে। কুইক কুইক, দেখি কে বলতে পারো। ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ওকে মিস্টার, থ্যাংক ইউ। অষ্টম শ্রেণীর কোন অধ্যায়? অষ্টম শ্রেণীর কোন অধ্যায় সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হয়। কোন অধ্যায় নিয়ে আলোচনা করবে সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হয়। সবসময় সকল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবা। এখানে আমাদের সকল প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে, দেখো ফেসবুক পেজ থেকে শুরু করে সবগুলো দেওয়া আছে। সো আমরা আগে থেকেই বলে দিই। এফআই এর মতো হয় কিরকম? তামিম ঠিক করে বলো। ক্লাস 8 এর চ্যাপ্টার 8 লাগবে, ওকে থ্যাংক ইউ। ক্লাস 8 এর চ্যাপ্টার 8 করাবো, রাসায়নিক বিক্রিয়া। ও ওয়াও, এটাই তো বুঝতেছি আমি। প্যারাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, টিনাস ক্লোরাইড, টিনিক ক্লোরাইড, টিনাস ক্লোরাইড, টিনিক ক্লোরাইড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এলোন, এলোন, ওয়েলকাম, নো প্রবলেম। যা ভুল হইতে পারে, মানুষের ভুল হইতে পারে, এটা নিয়ে কোনো ইয়া নাই। আচ্ছা এটা হবে কিরকম, যেহেতু টিন এটাকে প্রকাশ করে স্টেন, এসএন, স্টেন, সো এটাকে বলা হবে স্টেইনাস, স্টেইনাস। আহা ডিস্টার্ব হচ্ছে, এটা হবে স্টেইনাস ক্লোরাইড, কারণ এখানে টিনের যোজনী 2 আস উচ্চারিত হবে, আর এখানে যেহেতু 4 ইক উচ্চারিত হবে, সেজন্য এটা হবে স্টেনিক, স্টেনিক ক্লোরাইড। বুঝতে পেরেছো? সেম ওয়ে আমি আরেকটা দিচ্ছি, ল্যাট, এখানে 2 দিলাম আর এখানে 4 দিলাম, একটাতে 2 দিলাম একটাতে 4 দিলাম। দেখে খুব দ্রুত জানিয়ে দাও এগুলোর উচ্চারণ কিরকম হবে। FeBCl2 যেখানে ল্যাডের যোজনী 2, FeBCl4 যেখানে ল্যাডের যোজনী 4, কুইকলি বলো কোনটাকে কি বলা হবে, কুইকলি বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সর্বশেষ, এরপর আমরা এরপরে যাব। স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটা হলো স্টেনিক ক্লোরাইড, থ্যাংক ইউ। টিনাস ক্লোরাইড, টিনাস হয় না, টানিক ক্লোরাইড হয় না, জিম ঠিক করে বলো। প্লাম্বাস ক্লোরাইড, থ্যাংক ইউ জিহাদ, তোমারটা হয়েছে। স্যার আমাদের যে এত উপকার করেন,
ফ্রি লাইভ ক্লাস দিয়ে, থ্যাংকস স্যার। এরকম পাম টাম না দিয়ে একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। স্যার আপনার অফলাইন ক্লাস আছে? অবভিয়াসলি আছে, অফলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাস আছে। অনলাইন ক্লাস স্টুডেন্টস পড়ায়, অফলাইন স্টুডেন্টস পড়ায়। একটু আগে ক্লাস 8 বেসটা শেষ করেছি, এরপর ক্লাস 9 এরটাতে যাবো। প্লাম্বাস ক্লোরাইড, প্লাম্বিক ক্লোরাইড। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অনলাইন কোর্সে ভর্তি হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ফেলাডিয়াস ক্লোরাইড, নো এন ইসলাম তোমারটা হয় নাই। মুনতাহা প্লাম্বাস ক্লোরাইড, প্লাম্বিক ক্লোরাইড, থ্যাংক ইউ। এমআরএস প্লাম্বাস ক্লোরাইড, প্লাম্বিক ক্লোরাইড, থ্যাংক ইউ। হয়েছে, জিহাদেরটা হয়েছে, ওয়াও গ্রেট। তাহলে এটা যে লেটের, এটা একটা ল্যাটিন শব্দ, প্লাম্বাম, পিবি। সো এটা হবে প্লাম্বাস। যেহেতু যেহেতু এখানে লেডের যোজনী দুই হলে আচ উচ্চারিত হয়, আর যেহেতু এখানে লেডের যোজনী 4, সো এটা ইক উচ্চারিত হবে, সেজন্য এটা হবে ফ্লাম্বিক। আর এখানে তো এগুলা তো আছেই, ক্লোরাইড। হয়েছে, অনেকক্ষণ পড়াইছি, এবার আসো ব্যাক টু দ্য ফ্যাবিলিয়ন। মোটামুটি এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। যে মূলের একাধিক যোজনী বিদ্যমান তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন কার্বন 2, 4, 6, তোমাদের বইতে শুধুমাত্র 2, 4 পর্যন্ত দেওয়া আছে, তবে 6ও আছে, বুঝতে পেরেছ? সালফারেরও 2, 4, 6, তোমাদের বইতে শুধুমাত্র 2 এবং 4 দেওয়া আছে। আমি দেখাইতে পারবো কেমনে 6 হয়। এই যে দেখো স্যার, SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এখানে সালফারের যোজনী 6 আর ফ্লোরিন তো সবসময় 1, বুঝতে পেরেছ? আচ্ছা যাই হোক, তাহলে যে সকল মূলের একাধিক যোজনী বিদ্যমান তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এরপর রয়েছে সুপ্ত যোজনী। পরিবর্তনশীল যোজনীর পর থাকবে সুপ্ত যোজনী। তাহলে পরিবর্তনশীল যোজনী যাদের একাধিক যোজনী বিদ্যমান, পরিবর্তনশীল যোজনী, স্যার যে সকল মূলের একাধিক যোজনী বিদ্যমান। তাহলে আমরা কি লিখবো? জাস্ট লিখবো যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান, একাধিক যোজনী বিদ্যমান। ডান। এবার আসো সুপ্ত যোজনী, অর্থাৎ যে যোজনীটা লুকায়িত থাকবে এটাকে বলা হয় সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী বের করার একটা সূত্র আছে, বুঝতে পেরেছ? মৌলের সর্বোচ্চ যোজনী থেকে তুমি যদি স্যার সক্রিয় যোজনীকে মাইনাস করে দাও, সক্রিয় যোজনী ওই যোগের মধ্যে বিদ্যমান সক্রিয় যোজনীকে মাইনাস করে দাও, তাহলে কিন্তু তুমি সুপ্ত যোজনী পেয়ে যাবা। কাম, এটাকে বলা হয় কার্বন মনোঅক্সাইড। এটাকে কি বলা হয়? কার্বন মনোঅক্সাইড। স্যার এটা এইভাবে কিরকম হলো? স্যার কার্বনের যোজনী স্যার 2 দিলাম, যদিও 4ও আছে, 6ও আছে। অক্সিজেনের যোজনী তো স্যার 2। এই যে সরল অনুপাত হয়েছে, সরল অনুপাত হওয়ার কারণে দুইটা ক্যান্সেল হয়ে মূলত 1, 1 হয়ে গেল। 1, 1 দেওয়া যে কথা, সিও দেওয়া সেম কথা। তার মানে এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এই কার্বন মনোঅক্সাইড যোগের মধ্যে আমরা এই যোগের মধ্যে কার্বনের সক্রিয় যোজনী কত দেখতে পাচ্ছি? কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে স্যার 2। আর আমরা জানতাম কার্বনের সর্বোচ্চ যোজনী কত? কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে স্যার 6। তাহলে আমরা এখান থেকে যদি সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনীটা বিয়োগ করে দিই, তাহলে আমরা সুপ্ত যোজনীটা পাবো। তাহলে এখান থেকে আমরা সুপ্ত যোজনী পাচ্ছি। লুকায়িত যোজনী কত? 4। বুঝতে পেরেছ? একটু কমেন্টে জানাও তো, দেখি কমেন্ট সেকশনে জানাও তো কিরকম বুঝতে পেরেছো তোমরা। ল্যাট-4 আয়োডাইড, ওয়াও। কোন পেজ স্যার বলেন প্লিজ, আমি এখন আসছি। কোন পেজ? না, আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছি। তাহলে আরেকটা আসো। কার্বন মনোঅক্সাইডের পর কার্বন ডাইঅক্সাইড দিলাম। এখানে কে বলতে পারবা কার্বনের সক্রিয় যোজনী কত? বলো তো, সি এর সক্রিয়টা বলো, সক্রিয় যোজনী বলো কুইকলি, কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? আর কার্বনের সর্বোচ্চ যোজনী তো এমনিতে আমাদের মাথায় রয়েছে, কার্বনের সর্বোচ্চ যোজনী তো এমনিতে আমাদের মাথায় রয়েছে 6। তাহলে কার্বনের সুপ্ত যোজনী বিয়োগ করলে হয়ে যাবে, 6 থেকে বিয়োগ করব, কিন্তু সক্রিয়টা তো লাগবে। বলো সক্রিয়টা কত? কাইন্ডলি কমেন্ট সেকশনে বলো সক্রিয়টা কত।
টু টু বলছে, এলন টু বলেছে। দেখি আর কে বলতে পারে? এলন টু বলেছে, বাকিরা দেখে কে বলতে পারে? এ আজকে ফেসবুকে লাইভ হচ্ছে না, যদিও গতকালকে আমরা ইউটিউব এবং ফেসবুক দুইটাতে একসাথে দিয়েছিলাম লাইভ, কিন্তু দুইটাতে একসাথে লাইভ দিতে গিয়ে আমাদের রেজুলেশনটা নষ্ট হয়ে গেছিল এবং ক্লাসটা মোটামুটি একটু এলোমেলো হয়ে গেছিল। সো আজকে আমরা শুধুমাত্র ইউটিউবে দিচ্ছি লাইভ ক্লাসটা। একটু কাইন্ডলি বলো। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 2 নো নো নো, হচ্ছে না। আপনি 10 মিনিটস স্কুলের কপি করে। ও তাই নাকি? থ্যাংক ইউ। কই ব্যবহার করছি নিজের নামে? কই দাও, এরপর দাও, এরপর বলো। 4। হ্যাঁ আদিল, তোমারটা হয়েছে। এখানে কার্বন ডাইঅক্সাইডের সক্রিয় যোজনী হচ্ছে 4। সেই হিসেবে আমরা যদি ইয়া বের করি তাহলে কত হচ্ছে? সুপ্ত যোজনী 2 হচ্ছে। এভাবে দেখি তোমরা এখান থেকে করো তো। সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারের সক্রিয়টা বের করো। সালফারের সর্বোচ্চতা অলরেডি জানা আছে, যে সর্বোচ্চ হচ্ছে 6, এটা তো অলরেডি জানা আছে। আর সালফারের সুপ্তটা বের করো দেখি, কুইকলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 6 থেকে মাইনাস করবে আর কি সক্রিয়টা, দেখে কুইক। তামিম আল রাজি, সালফারেরটা বলো, সালফারেরটা কত বলো? এখানে সক্রিয় কত? সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী কত? কুইকলি। এমডি মারুফ, এমডি জিহাদ, 4। থ্যাংক ইউ, হয়েছে। 4 অনেকে বলেছে, আদিলও বলেছে 4, এন ইসলামও বলেছে 4। থ্যাংক ইউ। এখানে আসলে সালফারের যোজনী হচ্ছে 4, সক্রিয় যোজনী হচ্ছে 4, কারণ এটা সালফার ডাইঅক্সাইড হলেও এখানে অ্যাকচুয়াল এটা ছিল অক্সিজেনের যোজনী 2, সালফার একটা 4 ছিল। পরবর্তীতে সরল অনুপাত হওয়ার কারণে এটা সালফার ডাইঅক্সাইড SO2 হয়ে গেছে। সো এখানে সক্রিয় যোজনী 4, সেই হিসেবে এখানে সুপ্ত যোজনী হচ্ছে কত? গেল। তাহলে আমরা পরিবর্তনশীল গেলাম, তারপরে আমরা সুপ্ত গেলাম। ক্লিয়ার? পরিবর্তনশীল এবং সুপ্তের পর এখন আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এই যে এই জায়গায় দেখো, এখানে দেখো, এখানে মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এই যে একাধিক যোজনী যে রয়েছে, যেমন ফেরাসের ক্ষেত্রে 2 থাকলে আস উচ্চারিত হবে, 3 থাকলে ইক উচ্চারিত হবে, কপারের ক্ষেত্রে 1 2 থাকলে আস ইক উচ্চারিত হয়, এগুলো আর কি। যেমন কার্বনের ক্ষেত্রে 2 4, এটা 6ও আছে। সালফারেরটা কি এখানে আছে? নাই আপাতত। ওকে, ডান। এবার আসো, তাহলে আমরা তোমাদের বইয়ের যোজ্যতা ইলেকট্রন ক্লিয়ার করেছি, তারপর যোজনীয় ক্লিয়ার করেছি। শুধুমাত্র একটা জিনিস ক্লিয়ার করা হয় না, সেটা হচ্ছে যৌগমূলক বা রেডিক্যাল। স্যার এই জিনিসটা কি? যৌগমূলক বা রেডিক্যাল জিনিসটা কি? স্যার এগুলো হচ্ছে কিছু আয়ন, যেগুলা একটা পরমাণু গুচ্ছের মতো কাজ করে। যেমন এটা হচ্ছে তোমাদের পুরাতন বই 9-10 এর, এখানেও কিন্তু এই টপিকস গুলো সবগুলো একেবারে সেম টু সেম অবিকল দেওয়া আছে। বুঝতে পেরেছো? সেম টু সেম অবিকল দেওয়া আছে। এতক্ষণ তোমরা যেগুলো পড়ছো সেম, দেখো যোজনী, ব্যালেন্সি, যোজ্যতা, সবগুলো দেওয়া আছে। এই যে এখানে দেখো যৌগমূলক এবং তাদের যোজনীর বেলা একটু লক্ষ্য করে দেখো, এরা হচ্ছে কতগুলো আয়ন যেগুলো একসাথে মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে একাধিক মূলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটা একটা মৌলের নিয়ে আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে বলা হয় সাধারণত যৌগমূলক বা রেডিক্যাল। বুঝতে পেরেছ? এবং এই যৌগমূলকের ক্ষেত্রে আমরা সাধারণত তাদের আয়নের উপর বেসিস করে তাদের যোজনীগুলো বলে দিতে পারবো। কিভাবে দেখো তো, এখানে দেখো, এই যে এখানে তার আদানের পরিমাণ কত? স্যার +1। দ্যাট মিনস যেহেতু তার আদানের পরিমাণ +1, তাহলে অবভিয়াসলি তার যোজনী হচ্ছে 1। আর এখানে দেখো তো আদানের পরিমাণ হচ্ছে -2, সো যোজনী অনলি 2। যোজনী তো নেগেটিভ হতে পারে না। পৃথিবীতে কিছু জিনিস কখনো নেগেটিভ পাওয়া যায় না, যেমন বয়স, মানুষের বয়স কখনো নেগেটিভ হয় না, উচ্চতা, দৈর্ঘ্য, এগুলো কখনো নেগেটিভ হয় না। এরপর দেখো হাইড্রোজেন কার্বনেট, এখানে তার আদানের পরিমাণ -1, যোজনী 1। অর্থাৎ তুমি আদানের পরিমাণ বা চার্জের পরিমাণ আইডেন্টিফাই করে তুমি তার যোজনীগুলো বলে দিতে পারো। এরপরে দেখো, এরপরে এই চারটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে আরো অনেকগুলো আছে। যেমন সালফেট -2, যোজনী 2। আরেকটা আছে সালফাইড, এটা তো হচ্ছে এটাতে সালফাইড, হ্যাঁ এটা তো সেম। ক্লিয়ার? তবে একটা জিনিস মাথায় রাখবা, সালফেট ফ্যাট হলে মূলত একটা অক্সিজেন বেশি হয়, আর ফাইট হলে
বা ট্র্যাট হলে এগুলা সাধারণত একটা অক্সিজেন কম হয়। যেমন তোমরা এটা দেখো নাইট্রাইট, আর এই যে দেখো নাইট্রাইট, এগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, এই যে এটা হচ্ছে ফ্যাট, ক্লিয়ার, আর এটা হচ্ছে ট্র্যাট, এখানে অক্সিজেন সংখ্যা একটু বেশি। আর এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, এটা তো হচ্ছে ফাইট, আর এটা হচ্ছে ট্রাইট, এখানে অক্সিজেন সংখ্যা একটা একটা কম। আর এগুলো তো বুঝতে পারছো, আদানের পরিমাণ মানে যোজনী। তারপর এটা হচ্ছে ফসফেট, -3, যোজনী হচ্ছে 3, এগুলো তো বুঝতে পারছো। এটা হচ্ছে ফসফোনিয়াম আয়ন, এখানে হচ্ছে আদান 1, যোজনী 1, অর্থাৎ তুমি তার আদানের পরিমাণ দেখেই তার যোজনীগুলো বলে দিতে পারো। এগুলো খুবই সহজ, আদানের পরিমাণ দেখে যোজনীগুলো বলে দেওয়া যায় একদম সহজে।